কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে। নতুন বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী এক ধরনের ঘোরের মধ্যে থাকে। তখন মনে হয় বিয়ের আগের জীবন অপেক্ষা পরের জীবন শুধুই আনন্দময়, কোনো সমস্যা নেই। কিন্তু কিছুদিন পর ঘোর কেটে গেলে ছোট বড় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তেমনি ইদানিং স্ত্রীকে নিয়ে একটু সমস্যা হচ্ছে আমার। বিষয়টা একটু বুঝিয়ে বলি, শোনেন, আপনারা আবার হাসবেন না যেন। যেমন স্ত্রীর পছন্দ হলো শক্ত ভাত, আর আমার পছন্দ হলো নরম ভাত। আমি যেমন ভাত কিছুটা শক্ত থাকলে খেতে পারি না, ঠিক তেমনি সেও কিছুটা নরম হলে খেতে পারে না। সেদিন অফিস থেকে ফিরে রাতে খেতে বসার পর মন মেজাজ খারাপ হয়ে গেল। চাল চুলোয় দেওয়ার একটু পরেই মনে হয় নামিয়ে ফেলেছে সে, তাই ভাত ঠিক মতো ফোটেনি। আমি মন খারাপ করে বললাম, কি রান্না করেছো? চাল তো ঠিক মতো সেদ্ধও হয়নি। চালকে তো চা থেকে ভাতে রূপান্তরিত হবার সময় দিতে হবে তো। স্ত্রী নির্বিকারভাবে তার থালার ভাত মাপতে মাপতে বলল, শক্ত কোথায়, ঠিকই তো আছে। আমি বললাম, কিভাবে ঠিক আছে? ভাতগুলো তো ভাতই হয়নি, চাল রয়ে গেছে। এই রকম ভাত কষ্ট করে রান্না না করে চাল ভিজিয়ে খেয়ে নিলেই তো হয়। স্ত্রীও কম যায় না, সে বলল, এই রকম ভাতই তো ঠিক আছে, এর চেয়ে নরম হলে ভাত না খেয়ে যাও খেলেই তো হয়। পরদিন রাতে খেতে বসে আবার অসন্তুষ্টি প্রকাশ করলাম। আমি বললাম, তুমি একটা কাজ করতে পারো, কিছুদিন আমার সাথে নরম ভাত একটু কষ্ট করে খেয়ে দেখো। প্রতিদিন খেলে দেখবে অভ্যেস হয়ে গেছে, তখন আর নরম মনে হবে না, মনে হবে ঠিকই আছে। নরম ভাত খেতেই তো সুবিধা, চিবানোর কষ্ট করতে হয় না। স্ত্রীও পাল্টা বলল, তার চেয়ে তুমি আমার সাথে কিছুদিন শক্ত ভাত খেয়ে দেখো, তোমারও অভ্যেস হয়ে যাবে এবং মজাও পাবে। কারণ শক্ত ভাতের সাথে খেলেই তরকারির স্বাদ বেশি পাওয়া যায়। আমি বললাম, আমি অভ্যাস পরিবর্তন করতে পারবো না, কোনো মতেই শক্ত ভাত খেতে পারবো না। আমি যুক্তি দেখালাম, দেখো, তোমার থেকে আমার বয়স বেশি, অভ্যাসটা আমার বেশি দিনের পুরনো, যা পরিবর্তন করতে বেশি কষ্ট হবে। তার চেয়ে তোমার পক্ষে অভ্যাস পরিবর্তন করা আমার থেকে বেশি সহজ হবে। স্ত্রী দৃঢ় কণ্ঠে বলল, অভ্যাস তো অভ্যাসই, তার আবার নতুন পুরনো বলে কিছু আছে নাকি? আমি মরে গেলেও নরম ভাত খেতে পারবো না। তারপর দিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসে আবার স্ত্রীর কাছে অভিযোগ করলাম। স্ত্রী নমনীয় হয়ে বলল, দেখো, তোমার পছন্দ নরম ভাত আর আমার পছন্দ শক্ত ভাত। তুমি যেমন শক্ত খেতে পারো না, আমিও তেমন নরম খেতে পারি না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আগামীকাল থেকে নরম আর শক্তের মাঝামাঝি করে রান্না করি, তাহলে দুজনই একটু অভ্যেস করলে খেতে পারবো, তখন আর কারোর সমস্যা হবে না। আমি একরোখার মতো বললাম, ওই রকম আমি খেতে পারবো না। ভাতে চুল পড়লেও হয়তো খেতে পারবো, কিন্তু যেমন ভাত খাই তার থেকে এক চুল শক্ত হলেও খেতে পারবো না। তারপর আমি তাকে পরামর্শ দিলাম, তুমি একটা কাজ করতে পারো, ভাত 2 বার 2 রকম করে রান্না করো, তাহলেই তো আর আমাদের কারোর কোনো সমস্যা থাকে না। কিন্তু স্ত্রী আমার এই প্রস্তাবে রাজি হলো না। তার বক্তব্য হলো, ভাতের মতো একটি নিত্য প্রয়োজনীয় খাবার সে প্রতিদিন 2 বার করে রান্না করতে পারবে না। তার একদিন পর অফিস থেকে বাসায় এসে দরজার সামনে এসে কয়েকবার বেল টিপলাম। স্ত্রী দরজা খুলল না এবং ভেতর থেকে তার কোনো সাড়া শব্দও পাচ্ছি না। হয়তো ঘুমোচ্ছে বা বাথরুমে আছে। এই বাসায় আমি আর আমার স্ত্রী দুজনই থাকি। আমার কাছে অবশ্য বাইরে থেকে দরজা খোলার একটি চাবি আছে, কিন্তু সেই চাবি দিয়ে দরজা খুলতে আমার মন চায় না। প্রতিদিনের অভ্যাস বসে অফিস থেকে এসে বেল টিপব আর ও দরজা খুলে আমার দিকে লাজুক হাসি ছুড়ে দেবে,
এবং আমাকে দেখে সারা দিন আমার অপেক্ষায় থাকা তার চোখগুলোতে খুশির আভা দেখা যাবে। এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সে দরজা খুলল না। তাই অগত্যা আমি চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকেই অফিসের ব্যাগটা রেখে বেডরুমের দিকে এগিয়ে গেলাম। সে হয়তো ঘুমোচ্ছে। বেডরুমে গিয়ে দেখি বিছানা ফাঁকা। সে ওই ঘরেও নেই, হয়তো বাথরুমে গেছে। বাথরুমের সামনে গিয়ে দেখলাম দরজা বাইরে থেকে সিটকিনি আটকানো। তার মানে সে সেখানেও নেই। তারপর তাকে রান্নাঘর, ব্যালকনি এবং বাসার বিভিন্ন জায়গায় খুঁজলাম, কিন্তু পুরো ফ্ল্যাটের কোথাও সে নেই। আমরা যে বাসায় থাকি বাসাটি 3 তলা, 2 ইউনিটের বাড়ি, নিচতলায় গ্যারেজ। 3 তলায় এক ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকেন, বাকি 3টে ফ্ল্যাট ভাড়া দেওয়া। আমরা থাকি 2 তলার এক ফ্ল্যাটে। আমার স্ত্রী হয়তো পাশের ফ্ল্যাটে গেছে এ চিন্তা করে তার খোঁজ করার জন্য সদর দরজা খুলে বের হলাম। কিন্তু পাশের ফ্ল্যাটে দরজার সামনে যাওয়ার আগেই দেখলাম সেই ফ্ল্যাটের কিশোরী মেয়েটি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলে সে জানালো আন্টি তাদের বাসায় যায়নি, উপরের ফ্ল্যাটে গেছে কিনা তাকে তা দেখতে বললাম। সে ওপরে উঠে কিছুক্ষণ পরেই আবার নিচে নেমে এসে জানালো ওখানেও যায়নি। সে বাড়িওয়ালার ফ্ল্যাটে যায়নি, কারণ ওনারা কয়েকদিন আগে গ্রামের বাড়ি গেছেন। সে ছাদেও যায়নি, কারণ ঢাকা শহরের প্রায় বাড়ির মতো আমাদের বাড়ির ছাদও তালা দেওয়া থাকে, ভাড়াটিয়ারা ছাদে যেতে পারে না। হঠাৎ করে মনে হলো কি বোকা আমি, তার মোবাইলে ফোন দিলেই তো পারি। তাড়াতাড়ি করে তাকে ফোন দিলাম, কিন্তু দেখলাম ঘরে রিং বাজছে। সে মোবাইল নিয়ে যায়নি, ঘরেই রেখে গেছে। আমাদের বিয়ের পর থেকে দেখে আসছি সে কখনো দোকানে যায় না, গেলেও এতক্ষণে চলে আসার কথা। অন্য কোথাও কি গিয়েছে? অন্য কোথাও গেলে তো আমাকে জানিয়ে যাওয়ার কথা। তখন আমার মনে তাকে নিয়ে বেশ দুশ্চিন্তা পেয়ে বসল। সে কি রাগ করে চলে গেছে? হয়তো এই কয়েকদিন সংসার করে বুঝে গেছে যে আমার আর তার মন মানসিকতা আলাদা। আমার মতো লোকের সাথে তার এক ছাদের নিচে থাকা সম্ভব নয়, সেজন্যই সে চিরদিনের মতো চলে গেছে। তার চলে যাওয়ার ব্যাপারে আরো নিশ্চিত হওয়ার জন্য চিন্তা করলাম, সে যদি আসলেই চলে গিয়ে থাকে তাহলে তো তার কিছু টুকিটাকি জিনিসপত্র ও জামা কাপড়ও নিয়ে যাওয়ার কথা। আমাদের বিয়ের সময় একটা ট্রলি ব্যাগ কিনেছিলাম, দেখি তো সেটা আছে কিনা। ব্যাগ খুঁজতে গিয়ে আতঙ্কিত হয়ে দেখলাম ট্রলি ব্যাগটা নেই। একবার মনে করলাম তাদের বাড়িতে ফোন করে দেখি সে ওখানে গেছে কিনা। রাগ করে তো তাদের বাড়িতেই যাওয়ার কথা, কিন্তু সেখানে ফোন দিলে সে যদি ওখানে না গিয়ে থাকে তাহলে ওদের বাড়ির লোকজন খুব টেনশনে পড়ে যাবে এবং আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে কান ঝালাপালা করে দেবে। কখন গেল, কোথায় গেল, কেন গেল, আমার সাথে তার ঝগড়া হয়েছে কিনা, আমি তাকে কি বলেছি, এই সব নিয়ে প্রশ্ন। তার চেয়ে ভালো কিছুক্ষণ অপেক্ষা করে সরাসরি তাদের বাসায় চলে যাওয়া। তার চলে যাওয়ার টেনশনে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। যারা সিগারেট খায় তাদের জন্য একটা সুবিধা হলো তারা কোনো কিছু নিয়ে টেনশন করলে ফস করে একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে এবং সমস্যাটি নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। তখন তাদেরকে দেখলে মনে হয় তাদের সমস্যা সমাধানের চেষ্টায় সিগারেট সাহায্য করছে। যদিও সিগারেটের সাথে ভাবনা চিন্তা করার বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই, পুরো বিষয়টি মনের একটা ভুল ধারণা। আমার যদি সিগারেটের অভ্যাস থাকতো তাহলে আমিও তখন একটি সিগারেট ধরিয়ে সমস্যাটি নিয়ে ভাবতে পারতাম।
সেই মুহূর্তে আমার জীবনে সিগারেটের অভ্যাস না থাকার জন্য আফসোস হতে লাগলো। আমি সিগারেট ছাড়াই খালি মুখে সে কেন গিয়েছে, কোথায় যেতে পারে এবং যাওয়ার পর কি কি ফলাফল হতে পারে তা নিয়ে দুশ্চিন্তা করতে লাগলাম। সে চলে যাওয়ার পর সামনের সময়গুলোতে কি কি ঘটনা ঘটতে পারে তা যেন চোখের সামনে ভেসে উঠল। আমি তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করে তাকে আনার জন্য তাদের বাড়িতে যাব, কিন্তু সে ফেরত আসবে না। আমি বলবো, যা কিছু হয়েছে ভুলে যাও, এখন থেকে তোমার কথা মতোই সংসার চলবে। সে তাও আসবে না। বলবে, কেউ যদি মন থেকে কোনো কিছু খুশি মনে করতে না পারে তাহলে তো তাকে দিয়ে জোর করে কোনো কিছু করানো যায় না, ঠিকও নয়। তুমি হয়তো এখন আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য সব কিছু মেনে নিচ্ছ, কিন্তু আমার কথা মতো চলতে গিয়ে তখন তোমার মন খারাপ হবে। তাতে না আমি সুখে থাকবো আর না তুমি। এভাবে সংসার করা সম্ভব নয়। তারপর সে আমার কোনো কথা বা অনুনয় বিনয়ই শুনবে না। আমি শ্বশুর শাশুড়িকে তাকে ফিরে আসার ব্যাপারে বোঝানোর অনুরোধ করলে তারা আমাকে জানাবে তারা অনেক বুঝিয়েছে, কিন্তু মেয়ে যদি না যেতে চায় তাহলে তাদের কি করার আছে। তারপর আমি ভগ্ন মনোরথ হয়ে ফেরত চলে আসব। তার এই ব্যবহারে আমার রাগ হলেও রাগ করে থাকতে পারবো না। তাকে আমি ধরে রাখতে পারিনি, এই ব্যর্থতায় শুধু প্রচণ্ড অনুশোচনা হবে, কারণ আমি যে তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। আমাদের বিয়েটা প্রেমের বিয়ে ছিল না, ছিল পারিবারিক বিয়ে। বিয়ের আগে আমরা একে অপরকে চিনতাম না, সেজন্যে আমি তার সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াতে পারি, কিন্তু প্রেমের অধিকার নিয়ে দাঁড়াতে পারছি না। কাউকে ধরে রাখার জন্য স্বামীর অধিকারের থেকে প্রেমের অধিকারটা বেশি জরুরি। আমার প্রতি তার আমার মতো প্রচণ্ড ভালোবাসা হয়তো এখনো তৈরি হয়নি। সে সময়টুকু আমি তাকে দিইনি। তারপর আমাকে হতাশার সমুদ্রে ভাসিয়ে চিরদিনের মতো শেষ সম্পর্ক ছিন্ন করে ফেলবে এবং একসময় অন্য কাউকে বিয়ে করে নিবে। এই শহরটা খুব বেশি বড় নয়। রাস্তাঘাটে চলতে গিয়ে প্রায়শই আমাদের বিভিন্ন পরিচিত লোকজনের সাথে দেখা হয়ে যায়। একদিন হয়তো আমি বাসে করে কোথাও যাব, তখন হঠাৎ খেয়াল করব আমার সামনের দিকের কোনো সিটে সে তার বর্তমান স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিশ্চিন্ত মনে বসে আছে। ওই লোকটি হেসে হেসে কি যেন বলছে আর সে গভীর মনোযোগে তা শুনছে। তারও টুকটাক কথা এবং মৃদু হাসির শব্দ শোনা যাচ্ছে। এই দৃশ্য দেখে প্রচণ্ড কষ্টে আমার কলিজাটা যেন ছিঁড়ে যাবে। আমার পরম আদরের সে অন্য কারোর কাঁধে মাথা রেখে বসে থাকবে, এই দৃশ্য কি সহ্য করা যায়? সে কত দিন কত রাত আমার কাঁধে ও হাতের ওপর মাথা রেখে ঘুমিয়েছে, তার সাথে কত গল্প করেছি। আমার তখন মনে হবে আমার বউয়ের পাশে বসার অপরাধে ওই লোকটাকে খুন করে ফেলি এবং ওকে আমার কাছে নিয়ে আসি, কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমি যে অসহায়, আমি শুধু জ্বলে পুড়ে ছাড়খাড় হব। আমি এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে তাকে খুঁজতে দরজার বাইরে এসে শ্বশুর বাড়ির দিকে রওনা দিতে যাব, তখন মহাশূন্য থেকে পড়ার মতো অবাক হয়ে দেখলাম সে ছাদ থেকে ট্রলি ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। একজন মানুষের জীবনে দুঃখের দৃশ্য অনেক থাকতে পারে, কিন্তু সুখের দৃশ্য খুব বেশি থাকে না, থাকে অল্প কিছু। আমার তখন মনে হচ্ছিল আমার জীবনে সেই অল্প কিছু আনন্দ সময়ের মধ্যে সেই সময়টি সবার উপরে থাকবে। সে আমার কাছে এসে বলল, কখন এসেছো? এখন আবার কোথায় যাচ্ছ? আমি বললাম, কিছুক্ষণ আগে এসেছি, তোমাকে খুঁজতে যাচ্ছি। স্ত্রী বলল, খুঁজতে যাচ্ছ মানে?
আমি বললাম, তোমাকে ঘরে না পেয়ে ভাবলাম কোথায় গেলে। স্ত্রী বলল, ট্রলি ব্যাগটা খুব ময়লা হয়ে গিয়েছিল, তাই ধুয়ে ছাদে শুকোতে দিয়েছিলাম। আমি বললাম, ছাদ না তালা দেওয়া থাকে? স্ত্রী বলল, বাড়িওয়ালি আন্টি গ্রামে যাওয়ার সময় আমার কাছে চাবি দিয়ে গিয়েছিলেন। তারপর আমরা দুজনে ঘরে ঢুকলাম। সে ঘরে ঢোকার সাথে সাথে মনে হলো এতক্ষণ মনের অন্ধকার হয়ে থাকা ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে গেল। আমার বুকের উপর থেকে যেন বিশাল এক পাথর নেমে গেল। সে বলল, আজকে ভাত রান্না করার সময় মনে করেছিলাম তোমার পছন্দ মতো রান্না করব, কিন্তু প্রতিদিনের অভ্যাস বশে পুরোপুরি ওরকম হয়নি, কিছুটা শক্ত রয়ে গেছে। তুমি আবার খাওয়ার সময় রাগ করো না যেন। আমি মনে মনে বললাম, তুমি আজকে আমাকে ভাতের পরিবর্তে চাল ভেজে দিলেও আমি তা তরকারি দিয়ে খেয়ে ফেলতে পারবো। কিন্তু মুখে বললাম, সমস্যা নেই, খেতে পারবো। ততক্ষণে তাকে ফিরে পাওয়ার আনন্দে চোখে পানি চলে এসেছে। সে আমার চোখে পানি দেখলে লজ্জায় পড়ে যাব, তাই আমি তার দিকে কিছুটা পেছনে ফিরে তা লুকোলাম। লেখা ইকবাল হোসেন। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।